সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে খালাস দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। এই রায়কে ইমরান খান ও তার দলের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আদালতের আদেশে বলা হয়েছে, যদি অন্য কোনো মামলায় কারাবন্দী না থাকেন তাহলে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক। তবে আরও একাধিক মামলায় কারাদণ্ড হওয়ায় পিটিআই এর প্রতিষ্ঠাতা প্রধান ও দলটির সাবেক ভাইস চেয়ারম্যান এখনই কারামুক্ত হচ্ছেন না। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় গত জানুয়ারি মাসে ইমরান খান ও কুরেশিকে 10 বছর করে কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি বিশেষ আদালত। সেই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছিলেন তারা। এর আগে গত 5 অগস্ট রাষ্ট্রীয় উপহার ব্যক্তির মামলায় ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজাও স্থগিত করেছে। এরপর সাজা বাতিল চেয়ে আবেদন করেন ইমরান খান, কিন্তু হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার আবেদন নাকচ করে দেয়। এরও আগে গত জানুয়ারিতে তোষাখানা সংক্রান্ত পৃথক এক মামলায় 14 বছরের কারাদণ্ড হয় ইমরান খানের। এরপর এপ্রিলে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজাও স্থগিত করে। শরিয়া আইন মেনে বিয়ে না করার মামলায় গত ফেব্রুয়ারিতে ইমরান খানকে 7 বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্রধানমন্ত্রী থাকার সময় কূটনৈতিক একটি তার বার্তা নিজের কাছে রেখে দেন। পরে সেই তার বার্তা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই নথি ফাঁস করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা করা হয়। ইমরান খানের অভিযোগ, ওই তার বার্তায় তার সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে যুক্তরাষ্ট্রের হুমকির বিষয়টি ছিল। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের 1 সপ্তাহ পর এই আহ্বান জানালো জাতিসংঘের এই দলটি। জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলভানেজো রয়েছেন জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিতে। সোমবার এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, গত দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাকে আরও গতিশীল করবে এই স্বীকৃতি। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন ও পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্ব শর্ত হল রাফার সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করা। আর ফিলিস্তিন ও ইসরায়েল গত প্রজন্মের পর প্রজন্ম ধরে যে নিরাপত্তাহীনতা, সহিংসতার মুখোমুখি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ হল 2 রাষ্ট্র সমাধান। জাতিসংঘ মনে করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান সেই 2 রাষ্ট্র সমাধানেরই প্রাথমিক ধাপ। জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের এই বিবৃতি সম্পর্কে মন্তব্য চেয়ে ইসরায়েলের জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে সদ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের কর্মকর্তারা বলেছেন, এখন থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টার মাত্রা আরও বাড়াবে এই 3 দেশ। পাশাপাশি তারা বলেছেন, ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নও যেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, সে লক্ষ্যেও তৎপরতা চালাবেন তারা। গাজা উপত্যকায় সোমবার ছিল প্রতিরোধ যুদ্ধের 241তম দিন। এদিন বিচ্ছিন্নভাবে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। বিশেষ করে গাজা সিটি ও রাফা শহরের 2টি অ্যাম্বুশ হামলায় দখলদার বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর দিয়েছে হামাস। আল কাসাম ব্রিগেড তাদের বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরের পশ্চিম দিকের তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে তারা। এই হামলায় দখলদার সেনাদের বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। গাজা সিটির ইউনিভার্সিটি কলেজের কাছে একটি ইসরায়েলি মিলিটারি বুলডোজার লক্ষ্য করে ট্যান্ডম শেল ছুড়েছেন যোদ্ধারা। এক এলাকায় একটি বাড়িতে প্রবেশ করা সেনাদের উপর অ্যান্টিপার্সোনাল শেল দিয়ে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি অবস্থানের উপর মর্টার হামলাও চালিয়েছে হামাস। জাবালিয়া ক্যাম্প এলাকার ফ্রন্টলাইন থেকে ফেরা যোদ্ধারা জানিয়েছেন, একটি বাড়িতে ইসরায়েলি সেনাদের উপর টেলিভিশন এক্সপ্লোসিভ ও T6 মাইনের বিস্ফোরণ ঘটিয়েছে তারা। সেনারা বাড়িতে প্রবেশ করে তল্লাশি শুরু করা মাত্রই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে বেশ কিছু সেনা নিহত ও আহত হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় একজন সেনার দেহ টুকরো টুকরো হয়ে গেছে বলে জানিয়েছে আল কাসাম।
এছাড়া দক্ষিণ গাজার রাফা শহরের আল শৌকা এলাকায় দখলদার সেনাদের একটি বুলডোজারের উপর আল ইয়াসিন রকেট হামলা চালিয়েছে তারা। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা সোমবার রাফা শহরের তাল জোরব এলাকায় সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদের শাখা আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা আল আমুদি ব্রিগেডের সাথে মিলে নেতজারিমের সেনা অবস্থানে হেভি ক্যালিবারের মর্টার হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর গ্যালিলি ফরমেশনের সদর দফতরের ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ। গ্রুপটি অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি টার্গেটগুলোতে কাতিউষার রকেট দিয়ে হামলার দাবিও করেছে। হামলার ফলে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট রাতভর আগুন নেভাতে ব্যস্ত ছিল। এদিন ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত এনেছে হিজবুল্লাহর অনেকগুলো ড্রোন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতি স্থাপনায় অন্তত ১৩ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে। হামলার সময় বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বেজে ওঠে। অধিবাসীদের দ্রুত শেল্টারে আশ্রয় নিতে বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা লেবানন থেকে আসা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া উত্তর ইসরায়েলে আরও অন্তত ২টি ড্রোন ভূপাতিত হয়েছে। এই হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। অন্তত ৩০ ইসরায়েলি দমকল ইউনিট এসব আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। ইসরায়েলি দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয় আগুনে কোনো জীবন বা বাড়িঘরের প্রতি হুমকি সৃষ্টি হয়নি, তবে তারা সম্প্রদায় ও সম্পত্তি রক্ষার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এদিন ৬ রিজার্ভ সেনা আহত হওয়ার খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এছাড়া অন্তত ৫ নাগরিককে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন একটি হাসপাতালের কর্মকর্তারা। উত্তর ইসরায়েলের এই পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে হিজবুল্লাহর হামলার ফলে আল জলিল উপত্যকা ও কিরিয়াত শমনার বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে যে আশেপাশের আরও কিছু আবাসিক এলাকা নিয়ে হুমকি তৈরি হয়। সেখানকার বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়। এই দুর্যোগের ফলে বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং অনেকগুলো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও ৪ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের লাশ হামাসের জিম্মায় আছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ৪ ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। হামাস গত মাসে দাবি করেছিল গাজা উপত্যকায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাফ পোপেলওয়েল নামে এক জিম্মির মৃত্যু হয়েছে। ওই সময় ব্রিটেনের পররাষ্ট্র দফতর জানায় হামাসের এমন দাবি তদন্ত করে দেখা হচ্ছে, যদিও পরে আর কখনোই ব্রিটিশ ইসরায়েলি নাদাফ পোপেলওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়নি। নাদাফ সহ বাকি ৩ জনকে গত বছরের ৭ অক্টোবর গাজার পাশের কিবুৎজেশ এলাকা থেকে জিম্মি করেছিল হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি ওই দিন ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয়। জিম্মি করা হয় প্রায় ২৫০ মানুষকে। ইসরায়েলে হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে যুদ্ধ চলছে। গাজা এখন যেন ধ্বংস নগরীতে রূপ নিয়েছে। প্রাণ গেছে ৩৫,০০০-এর বেশি মানুষের। এদিকে গাজায় প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় সেখানকার ৫৫% বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ সংস্থা UNOS সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, স্যাটেলাইট চিত্রে দেখা যায় ১,৩৭,০০০-এর বেশি ভবন হামলার শিকার হয়েছে। সোমবার স্যাটেলাইটে ধারণ করা চিত্রের ভিত্তিতে আনুমানিক এই হিসাব প্রকাশ করা হয়। গত বছরের সেপ্টেম্বর এবং ১৫ অক্টোবর তোলা চিত্রের সঙ্গে তুলনা করে ক্ষয়ক্ষতির এই হিসাব প্রকাশ করা হয়। পাকিস্তানের কাছে তথ্য পাচার করায় এক তরুণ বিজ্ঞানীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। এনডিটিভি জানিয়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় নিশান্ত আগরওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩,০০০ রুপি জরিমানা করেছে নাগপুরের জেলা আদালত। ভারতের নাগপুরে ব্রাহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের ক্ষেপণাস্ত্র কেন্দ্রে কর্মরত ছিলেন তরুণ বিজ্ঞানী নিশান্ত আগরওয়াল। এই কেন্দ্রে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হতো ভারতের অন্যতম সেরা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস। গুরুত্বপূর্ণ এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে গোপন নানা তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর হাতে তুলে দেওয়ার অভিযোগে ২০১৮ সালে গ্রেফতার করা হয়েছিল নিশান্তকে।
আদালতের রায়ে বিচারক জানান, আইটি আইন এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধের জন্য নিশান্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 2018 সালে ভারতের উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের সামরিক গোয়েন্দা এবং সন্ত্রাস বিরোধী স্কোয়াড একটি যৌথ অভিযানে নিশান্তকে গ্রেফতার করেছিল। এর আগে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কেন্দ্রে টানা 4 বছর কাজ করেছিলেন তিনি। সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দলে কাজ করতেন। সে সময় জানা গিয়েছিল, নেহা শর্মা এবং পূজা রঞ্জন নামে দুটি ফেসবুক প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করেছিলেন নিশান্ত। তদন্তকারীরা জানতে পেরেছিলেন ওই দুটি ফেক প্রোফাইলের আড়ালে ছিলেন পাকিস্তানি গোয়েন্দারা। ইসলামাবাদ থেকে আইএসআই এজেন্টরাই ওই প্রোফাইল দুটি চালাতেন। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, নিশান্তের গ্রেফতারের ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ব্রাহ্মস অ্যারোস্পেসে নিশান্তকেই প্রথমবারের মতো গুপ্তচর হিসেবে গ্রেফতার করা হয়েছিল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেরা তরুণ বিজ্ঞানীর পুরস্কার জিতেছিলেন নিশান্ত। ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করেছিলেন কুরুক্ষেত্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। প্রতিভাবান ইঞ্জিনিয়ার হিসেবেই পরিচিত ছিলেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।